হে গাইস, আসসালামু আলাইকুম। ব্লগ ওয়ানে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো আমার জীবন নিয়ে। আমি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ, সেটা হয়তো অনেকে জানে, অনেকে জানে না। কারণ আমি সোশ্যাল মিডিয়াতে তেমন কোনো কাজ করি না আগে, বা আমি কোনো পপুলার ব্যক্তি নই। খুব সাধারণ পরিবারে আমার জন্ম হয়েছিল। জন্মের পর দেখতে খুবই সুন্দর ছিলাম। ছোটবেলায় সবার আদরের, এবং আমি বড় ছেলে ছিলাম। তো প্রথম বোঝা যায়নি যে আমি যে একজন প্রতিবন্ধী কিংবা সমস্যা আছে আমার। পরে আমার বয়স 1.5 বছর পার হয়ে যায়, কিন্তু আমি হাঁটা চলা করতে পারি না। পরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলে যে ও একজন প্রতিবন্ধী, ও হাঁটতে পারবে না। এভাবেই শুরু হয় আমার লড়াইটা। তো ই করবে, তারপর আমার পরিবার খুবই ভেঙে পড়ছে। আমার মা, আমার বাবা সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। কত জায়গায় যে ডাক্তারের কথা বলছে, যেখানে যেতে বলছে সেইখানেই গেছে, কারণ যাতে আমি সুস্থ হই সেই চেষ্টা করছে। তো অনেক ডাক্তার দেখাইছি, অনেক জায়গায় গেছি, অনেক টাকা পয়সা ভাঙছে। আমি আগে বলে রাখি, আমার পরিবার খুবই গরিব। আমার ফ্যামিলিতে শুধু আমার বাবা একা, তার কোনো ভাই নাই। আমার আম্মু ও আমার পরিবারের জন্য অনেক কষ্ট করছে সেই ছোট থেকে। পরে আস্তে আস্তে আমি বড় হইতেছি আমার মা বাবার আদরে। মা বাবার মা বাবার আদরে মা বাবা তো আর এরকম সন্তান ফালাই দিতে পারে নাই। এভাবে বড় হইতে হইতে অনেক সমাজ তো, আগের মানুষ তো আমাকে নিয়ে অনেক তাচ্ছিল্য করতো, অনেক কটূক্ষ করে কথা বলতো, আমাকে নিয়ে অনেক হাসাহাসি করতো। তো আমি এরকমই একজন কপাল পোড়া। ছোটোবেলায় আপনারা সবাই জানবেন, তখন কিন্তু টিভির চল ছিল। শুক্রবার, বৃহস্পতিবার, শনিবার সবাই টিভি দেখতো। তখন ছিল শুধু বিটিভি। তো এরকমই আমি তো তখন প্রতিবন্ধী, 8 কি 9 বছর হবে বয়স। আমি তো ছোট মানুষ, আমাদের এখানে টিভি নাই, ঘরে টিভি নাই। তো আমি আমার এক বাড়িতে, কাকার বাড়িতে আমি হামাগুড়ি দিয়া গেছি টিভি দেখার জন্য। তারা আমাকে দেখে দরজাটা বন্ধ করে দিছে, যেন আমি না ভিতরে ঢুকতে পারি। এবং করুণ কাহিনী, আসলে মানুষের জীবনে খুবই কষ্ট দেয়। পরে দরজার নিচে দিয়ে আমি তাকানোর পর তারা আমাকে লাঠি দিয়ে গুঁতা দিছে। আমার আর একটু অল্পর জন্য আমার চোখে লাগেনি। অনেক মানুষ অনেক কিছু করছে। হামাগুড়ি দিয়ে যাইতাম, যেদিক দিয়ে যাইতাম এদিকে কাটা দিয়ে রাখতো, যাতে আমার হাঁটুতে বিধে আমি ব্যথা পাই। আমার নিয়ে অনেক ক্ষতি করছে, আমাকে নিয়ে অনেক হাসাহাসি, অনেক তুচ্ছতাচ্ছিল্য করছে। তো ওইভাবে বড় হইতে থাকলাম। হঠাৎ একজন লোকের মাধ্যমে, সাভার সিআরপি, তা অনেকে চিনবেন। সাভার সিআরপি নামে একটা প্রতিষ্ঠান আছে প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র, সাভার সিআরপি। এখন বেশ কিছু জায়গায় এর শাখা রয়েছে। সিআরপি সন্ধান পায় পাপড়ি অফিসের মাধ্যমে, পাপড়ি অফিসে এক লোকের মাধ্যমে। পরে সিআরপিতে আমার ভর্তি করার জন্য নিয়ে যায়। ওইখানে কথা বলে আমার আম্মু আব্বু আমার নিয়ে যায় ওইখানে ভর্তি করার জন্য কথা বলে। আবার আমারে তারা দেখার পরে আমার আব্বু আম্মু সব কিছু খুইলা বলে যে ওর এরকম সমস্যা, ওরে যদি আপনারা ভর্তি করেন তাহলে আমার ছেলেটা একটু ভালো থাকবে, ও একটু সুস্থ হবে। পরে তারা ওইখান থেকে বলে দিল যে আপনারা এখন যান, পরে জানানো হবে।
পরে আসার 1 মাস কি 15 দিন পর তারা আমাকে ফোন দিছে, আমার আম্পুর কাছে ফোন দিছে, বলতেছে যে 7 দিনের জন্য ওরে নিয়ে আসেন, আমরা অবজারভেশন করব, দেখবো ও কি আসলে এখানে থাকতে পারবে কি না। সাথে আমার আম্মু গেছে। পরে 7 দিন আমি ওইখানে থাকছি, থাকার পরে আসলাম। আসার 1 মাস পরে কি 2 মাস পরে সিআরপি থেকে ডাকছে, তার মানে তারা আমাকে ভর্তি নিবে। পরে এরকম করে আমাকে সিআরপিতে ভর্তি করে দিয়ে আসলো 2009 কি 10 সালে। তখন আমার বয়স ছিল 9 কি 10, এখন 25 চলে আর কি বয়স। তখন আমার বয়স ছিল 9 কি 10। তারপর ভর্তি করে দিল। আমি ওইখানে বাচ্চাদের সাথে থাকতে থাকলাম। এরকম আমার মতো আরও অনেক বাচ্চা আছে, এবং আমার চেয়ে খুবই খারাপ অবস্থাও আরও অনেক বাচ্চা আছে। তাদের সাথে থাকলাম। আস্তে আস্তে ছোটো মানুষ যখন মা বাবা চলে আসে বাড়িতে, আমাকে দিয়া খুবই কান্না করি, খুবই মানে এরকমই আস্তে আস্তে থাকতে থাকি। ওখানে পড়াশোনা করি, প্লে নার্সারি, কেজি 1 2 3 4 এভাবে পড়াশোনা করতে থাকি। তো এখন আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব, খুবই কষ্টদায়ক, খুবই বেদনাদায়ক। ক্লাস 4 যখন আমি সিআরপিতে যখন ক্লাস 4-এ পড়ি, তখন 2016 সালে আগস্টের 10 তারিখ আমার আম্মু মারা যায়। এটা আমার জীবনের একটা কালো অধ্যায় বলা যায়। আমার আম্মু মারা যায়। তারপর মারা যাওয়ার আগে ঈদের পর, ঈদের ছুটিতে বাসায় নিয়ে আসে না, রোজার ঈদের ছুটিতে বাসায় নিয়ে আসতে, মারা যাওয়ার আগে কিন্তু আমার আম্মুই আমাকে সিআরপিতে দিয়ে আসছে। আমার আম্মু মারা যাওয়ার আগে সাবার দিয়ে আসতে ছুটির পর। তখন আমার মারে দেখে আমি বুঝতে পারি না আসলে আমার মা যেভাবে চলে যাবে এরকম অকালে। তারপর ওইখানে থাকাকালীন আগস্টের 10 তারিখ আমার আম্মু মারা যায়। তো ওইখানে খবর যায় যে মারা গেছে, কিন্তু ওনারা আমাকে বলে না। ওনারা বলে যে তোমার আম্মু খুবই অসুস্থ। এভাবে করে সিআরপির আমাদের অফিসের গাড়ি আছে, অফিসের গাড়ি দিয়ে আমাকে বাড়িতে পাঠাইছে। বাড়িতে পাঠানোর পর যখনই আমি মানে কবরস্থানে আসলাম, আমাকে ডাইরেক্ট আমাদের ওই যে মসজিদের সামনে নিয়ে আসছে, মানে আমাদের এই যেখানে মসজিদ কবরস্থান মাদ্রাসা, এখানে মাদ্রাসায় নিয়ে আসছে। তো তখনকার ভাষা আমার আসলে বলার মতো না। আইসা যখন দেখলাম যে আমার আম্মু, আমার মা লাশ হয়ে শুয়ে আছে, আমি তো মানে ওইখানে এক চিৎকার দিয়ে আমি ওইখানে ডাইরেক্ট অজ্ঞান। ওখানে জানাজা দেওয়ার লোক ছিল, পাশে বাড়ি ছিল, বাড়ির ওইখান থেকে অনেক মহিলারা ছিল। তো আমার চিৎকার শুনে সবাই তো কান্না করে দিছে। আমি এক চিৎকার দিছি, চিৎকারে আমি ডাইরেক্ট অজ্ঞান। ওইটা দেখি আমার মা, তারপরে পানি টানি দিয়ে আমাকে মানে সুস্থ করার পর ওইটা দেখি আমার আম্মু। মানে আপনারা বুঝেন একটা ছেলের কাছে একটা মা চলে যাওয়া কতটা কষ্টের, কতটা বেদনার। আসলে এটা কি বলে বোঝাবো। আর আমি তো ওরকম স্বাভাবিক ছেলে না, আমি একজন প্রতিবন্ধী ছিলাম। আমার কাছে আমার মাই সব ছিল, কারণ একজন প্রতিবন্ধী মানুষকে সমাজ সহজভাবে নিতে পারে না। এটা আপনাদের বুঝতে হবে। আপনাদের এই সমাজ আমাদেরকে গ্রহণ করতে পারে না। কেন পারে না? সমাজে এটা বেদি রোগে আক্রান্ত হয়েছে, একটা রোগ তৈরি হয়েছে। আমরা কি মানুষ না? যাই হোক, আমার আম্মু মারা গেল। তারপর কবরে মাটি দিয়ে আসলাম 2016 সালের আগস্টের 10 তারিখ। খুবই মানে কষ্টের ছিল। তখন থেকে আমার জীবনের কালো অধ্যায় শুরু হয়ে গেল। জানেন তো, প্রতিবন্ধী একটা ছেলেকে আসলে সমাজও ভালোভাবে নেয় না, পরিবারও নেয় না। আবার যে পরিবার নেয় সেই পরিবার নেয়, আবার পরিবারের সবাই কিন্তু ছেলেটারে ভালোভাবে দেখতে পারে না। তার 2 বছর পর আমার আব্বু বিয়ে করলো, জীবনে আসলো সৎমা। বুঝিনি তো। তারপর কি বলবো, মার মতো তাকে ভালোবাসলাম, মায়ের মতো ভালোবাসলাম। প্রথম দিকে অনেক ভালোই ছিল,
খুব ভালো, আমার সাথে খুবই ভালো ব্যবহার করতো। মানে একটা বিষয় খেয়াল রাখবেন, প্রথম প্রথম কিন্তু সবাই ভালো থাকে, আস্তে আস্তে তার আসল রূপ দেখতে পারলাম। যতই তাকে মার মতো গ্রহণ করি না কেন, কিন্তু সে আমাদের সন্তান হিসাবে গ্রহণ করে নাই। মন থেকে সবসময় উপরে উপরে দেখাইছে। ঠিক আছে, একটা ডিজেবলের পার্সনের লোক তুই মা মারা যায়, ওই ছেলের জীবনে আর কি থাকে? কী বা থাকে? কিচ্ছু থাকে না। মার মতো তো আর কেউ কাউকে ভালোবাসে না। মা চলে গেল, আমার জীবনটাও শেষ হয়ে গেল। তারপর ওই সৎ মা প্রথম দিকে খুবই ভালো ছিল, আস্তে 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 আমাদের সাথে মানসিকভাবে খারাপ ব্যবহার করা শুরু করলো। মানে শারীরিকভাবে তো মারতে পারে না, শারীরিকভাবে মারবে কীভাবে? আমাদের সব ভাই বোনই মোটামুটি বড় ছিল, কাউরে মারতে পারে না। তো তার মানসিক টর্চারে আমি কখনো নিতে পারিনি। সে সবসময় তুচ্ছতাচ্ছিল্য করতো। এবং কি আপনারা কি বলবো আপনাদেরকে ভাষা, এমন কত দিন গেছে যে না খাইয়া ছিলাম, সকালে খাই নাই, দুপুরে খাই নাই। এমন দিন গেছে সকালে খাইলে দুপুরে খাইলে, সকালে না খাইলে শুধু দুপুরেই খাইতাম। কারণ কি? সে রান্না করতো না, সকালে সে কিছু করে না। এবং বর্তমানে এসেও সকালে সে কোনো কিছু করে না, না খাইয়ে থাকি। যদি রান্না করে তাহলে দুপুরে রান্না করে খাইতে হয় 2টা-3টার দিকে। তো নিজের মা হলে কি আর সন্তান না খায় আছে? এটা মা কখনো মানতে পারবে? মানতে পারবে না। সন্তানকে খাওয়ায় মা না খায়া থাকে। তো আমার মা যিনি চলে গেছে, আমার মারে একটাই প্রশ্ন করি, মা তুমি কেন চলে গেলা? কেন আমার এইভাবে একা একা গেলা? আমি তো আর 10 জনের মতো স্বাভাবিক না। আমার তো সবাই ভালোবাসে না, কেউ ভালোবাসে না রে মা। তুমি কেন চলে গেলা? তোমার এই মিথ্যা কথাগুলো যখন রাগ করতা তখন বলতা খাইতে দিব না। তোমার এই মিথ্যা কথাগুলো আজকে এসে আজকে সত্যিই খাইতে পাই না। আজকে সত্যি দিনের পর দিন না খাইয়া থাকি। 2 বেলা খাই, কোনো দিন 1 বেলা খাই। তার ইচ্ছা হলে সে রান্না করে, মানে আমার সৎ মা। না ইচ্ছে হলে তো সে রান্না বাড়া বন্ধ করে দেয়। যাই হোক, অনেক কিছুই বললাম আপনাদেরকে। আসলে মানুষের জীবন যে কতটা কষ্টের, আর একদিন সময় হলে অনেক কিছু বলবো। মানুষের জীবন যে কত কষ্টের আসলে আপনারা বুঝবেন না। আপনাদের কাছে একটা অনুরোধ, মানুষকে মানুষ বলে ভাবতে শিখুন। কারণ ভাই, একদিন আমরা সবাই চলে যাব। আমিও একজন মানুষ। এই যে দেখেন, আমি প্রতিবন্ধী। এই যে আমি হুইল চেয়ারে বসে আছি, আমি কিন্তু হুইল চেয়ারে বসে আছি। এই যে হুইল চেয়ারে কিন্তু বসে আছি, ঠিক আছে? প্রতিবন্ধীরাও মানুষ, এটা আপনাদের মানতে হবে ভাই। না মানলে তো আর কিছু করার নেই। আমরা মানুষ, আমাদেরও মন আছে, প্রাণ আছে, সব কিছুই আছে, ঠিক আছে? তো আমাদেরকে মানুষ বলে ভাবতে শিখুন। জীবনে বাঁচবো আর কয়দিন, তাই না? আমরাও মানুষ, আপনারাও মানুষ। আমাদেরকে অবহেলা করবেন না। আমার এই বয়সে আমি আজ পর্যন্ত কারোর কাছে হাত পাতি নাই। আমি নিজে একটা কর্ম করে খাবো, এবং আপনারাই পারেন আমার সেই সুযোগ করে দেওয়ার জন্য, যাতে আমি কিছু কইরা খাইতে পারি, তাই না? আমি নিজে ইনকাম করতে পারি।